প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ডাক্তার মোস্তামিদ স্যার। তো আমাদের পক্ষ থেকে তোমাদের এসএসসি 26-20 জন্য আমরা একটা রকেট লঞ্চার সাজেশন নিয়ে আসছি, যেটাতে তোমার সুবিধা হচ্ছে একটা অধ্যায় থেকে একটা বা দুইটা সৃজনশীল তুমি সলভ করে ওই অধ্যায়ের সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলা, ইভেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বলা যায়। এই ধরনের প্রশ্নগুলা সবগুলা তোমার পরীক্ষায় যেরকম আসবে সেভাবে তুমি সলভ করতে পারবা। তো এখানে বায়োলজির একটা ব্যাপার হচ্ছে, বায়োলজিতে আমরা সাধারণত কি করি, একটা জায়গায় আরেকটা লিখে দিই, অথবা উদ্দীপক না বুঝে বানায় বানায় লিখি, অথবা খারাপ খাতা ভরাট করার জন্য আর যা জানি তা পুরোটা লিখে দিই না চাইলেও। তো এই জিনিসগুলোতে আমাদের নাম্বারগুলো বরং আরো কাটবে। এবং এমসিকিউ গুলো যদি আমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন গুলো ইয়া না হয়, রিপিট না হয়, তখন আমরা বেসিক ক্লিয়ার না থাকার কারণে আটকে যাই। তো তোমার এটা শুধু সাজেশন না, এই ক্লাসটাকে তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে আসলে। তুমি যদি ভালো কিছু শিখতে চাও, এটার কোনো শর্টকাট হয় না, এটা তোমাকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে এবং লিখে লিখে করতে হবে। তুমি অনলাইনে এটা রেকর্ডেড ক্লাসটা যখন করতে বসবা, খাতা কলম নিয়ে বসবা, যাতে তুমি এটা লিখে লিখে করো। লিখে লিখে করলে তোমার দেখবা যে সমস্ত কনসেপ্ট গুলা তোমার ক্লিয়ার হবে বায়োলজিতে। ক্লিয়ার হইলে তোমার এমসিকিউ সলভ করতে বা এমসিকিউ আনসার করতে কোনো সমস্যা হবে না। তোমরা কি করো, বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করে যাও, ওখান থেকে হুবহু দিলে পারো, অথবা ওখানেও মাঝে মাঝে ভুল করে ফেলো। আবার হয় কি, যে তোমার একটু গোড়ায় দিলে আর পারো না। তো এই জন্য তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে শুধু সৃজনশীল না, তোমার এমসিকিউ গুলো পর্যন্ত কভার হয়ে যাবে। তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা সাজেশনে চলে যাই। তাহলে প্রথম অধ্যায়, যেটা আমরা প্রথম অধ্যায় থেকে দুইটা উদ্দীপক রাখছি তোমাদের জন্য, তার মধ্যে একটা উদ্দীপক তুমি দেখো। এখানে পাঁচটা ছবি দিছি। তো তোমরা জানো প্রথম অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পাঁচটা প্রাণী জগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করছে। ওই পাঁচটা রাজ্য থেকে আমরা পাঁচটা ছবি নিয়ে আসছি এখানে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস বা মাশরুমের চিত্র। তাহলে এই মাশরুম হচ্ছে একটা ছত্রাক। তো ছত্রাক কোন শ্রেণীর অন্তর্গত, কোন রাজ্যের অন্তর্গত? ফানজাই এর অন্তর্গত। তাহলে এখানে ফানজাই, ফানজাই গেল। এরপর আসো, তাহলে ফানজাই গেল, কেমন ফানজাইয়ের অন্তর্গত। তারপর আসো, এই যে এটা একটা বাঘের ছবি, এই জায়গায় বাঘ না দিয়ে তোমাকে দোয়েল পাখি দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সিংহ দিতে পারে, যে কোনো প্রাণীর ছবি দিতে পারে। তাহলে যে কোনো প্রাণীরা কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমালিয়ার অন্তর্গত। এটা এটা হচ্ছে একটা অ্যামিবার ছবি। তাহলে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এই জায়গায় তোমাকে অ্যামিবা না দিয়ে তোমাকে শৈবাল দিতে পারে, ডায়াটম দিতে পারে। সেটা চিত্র কিরকম আমরা পরের দিকে দেখাবো তোমাকে। তারপর হচ্ছে এখানে একটা গাছের ছবি দেওয়া আছে, তো গাছ হচ্ছে প্লান্টির অন্তর্গত, প্লান্টি রাজ্যের অন্তর্গত। তাহলে এই জায়গায় আরো যে কোনো গাছের ছবি তোমাকে দিতে পারে। এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী প্রাণী। তো আদিকোষী প্রাণীর বা আদিকোষী প্রাণীদের রাজ্যের নাম হচ্ছে মনেরা। তাহলে এটা হচ্ছে মনেরা রাজ্য। তাহলে আসো তো, দেখো তো, এই যে প্রথম প্রথম পাঁচটা প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক। এর বাইরে কোনো এরকম উদ্দীপক হলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তো প্রয়োগমূলক পাঁচটা, তো পাঁচটা রাজ্যের তোমাকে এখানে কি লিখতে বলছে? এই যে পি, কিউ, আর, এস, টি, এই পাঁচটা রাজ্যের এখানে কি লিখতে বলছে? বৈশিষ্ট্য লিখতে বলছে, বা এই এই প্রাণীটা কেন এই রাজ্যের অন্তর্গত সেটা তোমাকে লিখতে বলছে। বৈশিষ্ট্য লিখবে এক কথায়। উচ্চতর দক্ষতামূলক চারটা প্রশ্ন আমরা এখানে দিছি, এই চারটা প্রশ্ন। তো বিশেষ করে যেমন লেখা আছে, দেখো এস এবং পি। এই যে এটা হচ্ছে দেখো এস, আর এটা হচ্ছে পি। তাহলে এই দুটার মধ্যে কোনটা উন্নত? নিশ্চয়ই এটা হচ্ছে, এটা উন্নত হবে, সেটা তোমাকে যুক্তি দিয়ে বৈশিষ্ট্য দিয়ে বুঝাই দিতে হবে। তারপর বলা হচ্ছে পি এবং কিউ। তাহলে দেখো, এটা কিউ আর এটা হচ্ছে পি। তাহলে এই দুটার মধ্যে এটা উন্নত, তাহলে সেটা তোমাকে বৈশিষ্ট্য বা যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে। টি এবং এইচ। তাহলে দেখো, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস। তাহলে এটা হচ্ছে, এটা উন্নত কারণ এটা আদিকোষী, এটা প্রকৃতকোষী, তাহলে সেটা তোমাকে বুঝাই দিতে হবে সুন্দর করে। এবার আসো কিউ এবং এস। তাহলে দেখো, এই যে এস এবং কিউ, এই দুজনের মধ্যে তুলনামূলক কোনটা উন্নত বলে নাই, তুলনামূলক কি বলতে বলছে, আলোচনা করতে বলছে। তাহলে তুলনামূলক আলোচনা মানে হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য কি হতে পারে সেটা। তাহলে চলো, এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নাই যদি এই ধরনের উদ্দীপক হয়। তাহলে এখন আসো আমরা প্রথম থেকে আসি। তাহলে তোমরা জানো মার্গুলিস নামক একজন বিজ্ঞানী আছে, আমরা প্রথম থেকে যাচ্ছি। আমরা ডিরেক্ট তোমাকে প্রশ্নগুলো সলভ করাই দিব, এই যে এদিকে আছে প্রশ্নগুলো সলভ করাই দিব। তার আগে কনসেপ্ট গুলো একটু আমরা ক্লিয়ার করে নিই। কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি এমসিকিউ আটকে যাবা এবং পুরা জিনিসগুলো তুমি বুঝতে পারবা না। আচ্ছা আসো, প্রথমে আসো যে তোমার মার্গুলিস নামক একজন বিজ্ঞানী, মার্গুলিস নামক একজন বিজ্ঞানী পুরা জীব জগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করছে। তাহলে পরীক্ষায় আসবে যে জীব জগৎকে কয়টা সুপার কিংডমে ভাগ করা যায়, এমসিকিউতে আসলে দুইটা। তাহলে কি কি সেগুলো? একটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, আর একটা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ক্লিয়ার? আর দেখো এবার, এই দুইটা সুপার কিংডমের আন্ডারে পাঁচটা রাজ্যকে তারা নিয়ে আসছে।
তাহলে একটা রাজ্যের নাম হচ্ছে মনেরা, আরেকটা হচ্ছে প্রোটিস্টা, আরেকটা হচ্ছে ফানজাই, আরেকটা হচ্ছে প্লান্টি, আরেকটা হচ্ছে অ্যানিমালিয়া। এই 5টা রাজ্যে নিয়ে আসছে। এখন আমার কথা হচ্ছে, তাহলে প্রোক্যারিওটা, মনেরা রাজ্যটা কার অন্তর্গত? প্রোক্যারিওটার অন্তর্গত। আর বাকিগুলা কার অন্তর্গত? ইউক্যারিওটার অন্তর্গত। তাহলে তোমাকে এমসিকিউ আসতে পারে যে ইউক্যারিওটার অন্তর্গত নয় কোনটা, তাহলে এখান থেকে 3টা দিল, এদিক থেকে একটা দিল। তাহলে এভাবে করে তোমাকে এমসিকিউ দিতে পারে। এরপরে আসো প্রশ্ন, যে আমার সমস্ত ধারণা ক্লিয়ার হবে কখন? যখন আমি আদিকোষ এবং প্রকৃত কোষ অর্থাৎ প্রোক্যারিওটা ইউক্যারিওটার পার্থক্য জানতে পারবো বা শিখবো, ভালো করে বুঝে পড়বো। আর প্রোটিস্টা এবং ফানজাই, প্রোটিস্টা মানে শৈবাল, বুঝে নিও। শৈবাল এবং ছত্রাকের পার্থক্য যখন তুমি পারবা, তাইলে তোমার ক্লিয়ার হবে। আর প্লান্টি মানে উদ্ভিদ কোষ বা উদ্ভিদ, অ্যানিমালিয়া মানে প্রাণী, উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য যখন তুমি পারবা, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো আমরা যদি এদিকে যাই, যে এই যে শৈবাল, তাহলে শৈবালের ওখানে চলে আসো। তাহলে শৈবাল এবং ছত্রাকের পার্থক্য, প্রথমে আসো এদের আমি একটা এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখছি, এটা লাগবে। যে শৈবাল এবং ছত্রাক এগুলো হচ্ছে উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত উদ্ভিদ। তো সবচেয়ে যেহেতু অনুন্নত উদ্ভিদ, এবং এখানের অনুন্নত বৈশিষ্ট্য হচ্ছে তাদের পরিবহন টিস্যু থাকবে না। স্যার পরিবহন টিস্যু মানে কি? এটা তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়ছো। জাইলেম পানি পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, তাহলে এই দুইটাকে আমরা একত্রে পরিবহন টিস্যু বলি। তাহলে এই উদ্ভিদের ক্ষেত্রে শৈবাল ছত্রাক যেহেতু তোমার অনেক নিম্ন শ্রেণীর অনুন্নত উদ্ভিদ, সেই জন্য এই উদ্ভিদগুলাতে এই বৈশিষ্ট্যটা থাকবে না, পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লোয়েম থাকবে না। তাহলে গেল। এরপর আসো শৈবাল, তাহলে শৈবালের প্রথম অক্ষর কি? তালবা স। ছত্রাকের প্রথম অক্ষর কি? স। তাহলে তালবা স, ভালো করে খেয়াল রাখবা, তালবা স দিয়ে তুমি 3টা স মনে রাখবা। নাম্বার 1, এটা স দিয়ে মনে রাখবা হচ্ছে, এটা স দিয়ে মনে রাখবা হচ্ছে তুমি, এটা সবুজ। এটা কি রকম? এটা হচ্ছে সবুজ। এটা স দিয়ে মনে রাখবে, এটা সবুজ। তাহলে আবার বলো, সবুজ মানে হচ্ছে তার কি আছে? ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে সবুজ মানে অবশ্যই তার কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট থাকলেই সবুজ হয়। তো ক্লোরোপ্লাস্ট থাকলে আবার সে কি করতে পারবে? খাদ্য তৈরি করতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা কি করতে পারবে? খাদ্য তৈরি করতে পারবে। তার মানে তারা খাদ্য তৈরি করে। এখন আসো, খাদ্য তৈরি যদি, নিজের খাদ্য যদি তুমি নিজে তৈরি করতে পারো, তাহলে এটাকে আমরা বলবো স্বডিপেন্ডেন্ট বা স্বভোজী বা স্বনির্ভর। তাহলে এখন আসো 2 নাম্বার, যে আরেকটা স দিয়ে, আরেকটা স কি? আরেকটা স হচ্ছে শ্বেতসার। 3টা স, এই স দিয়ে 3টা স মনে রাখতে হবে। 3টা স মনে রাখতে হবে। আরেকটা স কি? আরেকটা স হচ্ছে সেলুলোজ। তাহলে দেখো, শৈবালের প্রথম অক্ষর স, তাহলে এই স দিয়ে তুমি 3টা স মনে রাখবা। কি কি? সবুজ, শ্বেতসার, সেলুলোজ। তাহলে এখন স্যার এগুলা কি? এই যে আপনি যে বললেন শ্বেতসার, শ্বেতসার হচ্ছে শৈবালের সঞ্চিত খাদ্যের নাম। শৈবাল যদি কোনো খাদ্য সঞ্চিত বা জমা রাখে, তাহলে সেটা শ্বেতসার হিসেবে জমা রাখবে। আর শৈবালের কোষ প্রাচীরের নাম হচ্ছে, সরি, শৈবালের কোষ প্রাচীর হচ্ছে তোমার সেলুলোজ নির্মিত। শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। তাহলে এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসো এইদিকে আসো, ছ। ছ তো তাহলে বা স নাই, তার মানে এখানে স হবে না। তাহলে সবুজ নয়। কি নয়? সবুজ নয়। তাহলে সবুজ না হলে এটাতে কি থাকবে না বলো? সবুজ না হলে এখানে কি থাকবে না? ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে এটাতে ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি না থাকে, তাহলে এরা কি খাদ্য তৈরি করতে পারবে? বলো, খাদ্য তৈরি করতে পারে না। তাহলে খাদ্য তৈরি করে না। খাদ্য তৈরি করে না, তো তারা যদি খাদ্য তৈরি করতে না পারে, তাহলে তারা কি করবে? আরেকজনের উপর খাদ্যের জন্য ডিপেন্ডেন্ট হবে। যেমন তারা মৃত বস্তুর উপর, মৃত বস্তুকে আহার হিসেবে গ্রহণ করবে, তখন তারা মৃতজীবী হবে। অথবা তারা তোমার অন্য অন্যজন থেকে তোমার খাবার গ্রহণ করবে, পোষক দেহ থেকে খাবার গ্রহণ করবে, তখন তাদেরকে বলবো আমরা পরজীবী। কেমন? এবার আসো, এখানে তো স হবে না বলছি, তাহলে এখানে সঞ্চিত খাদ্য শ্বেতসার, এখানে সঞ্চিত খাদ্য কি? এখানে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। তাহলে বলো আমার মুখে মুখে, এখানে সঞ্চিত খাদ্যের নাম কি? এখানে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। আর এখানে কোষপ্রাচীর সেলুলোজ, আর এখানে কোষপ্রাচীর কাইটিন। দেখছো? তাহলে এখানে কি বুঝতেছো তুমি ব্যাপারটা? এখানে সবগুলা স আছে, স দিয়ে শুরু, সবুজ, শ্বেতসার, সেলুলোজ। এখানে স নাই, তাহলে স থাকবে না। সবুজ নয়, গ্লাইকোজেন, তাহলে স দিয়ে শুরু হয় নাই। কাইটিন, স দিয়ে শুরু হয় নাই। তাহলে গেল। তাহলে এগুলা কি এখানে, তাহলে পরীক্ষায় আসবে। তাহলে এটা হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম। তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম কি? এই যে তোমার গ্লাইকোজেন। আর ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? এটা দ্বিতীয় অধ্যায়ে আছে, খুবই কমন একটা এমসিকিউ, যে ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল। তাহলে এটা আশা করি পারবা। তাহলে গেল। এরপরে আসো এইখানে, এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। প্রথমে আসো, যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা পড়বো আমরা বেসিক্যালি, যেটা এমসিকিউর জন্য লাগবে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাগবে। 1 নাম্বার হচ্ছে, দেখো আমরা একটা উদ্ভিদ কোষের জন্য একটা কোষ ঝিল্লি দিলাম।
আবার দিলাম, দেখো আমরা প্রাণীকোষের জন্য একটা কোষ ঝিল্লি দিচ্ছি, দেখো প্রাণীকোষের জন্য একটা কোষ ঝিল্লি দিচ্ছি। এরকম একটা কোষ ঝিল্লি দিচ্ছি। দেখো এই কোষ ঝিল্লি এবং এই কোষ ঝিল্লির একটা পার্থক্য আছে, দেখো এই পার্থক্যটা, এই যে এটা, এই যে এরকম বাঁশটা, আঙ্গুলের মতো বাঁশগুলা এখানে নাই, এখানে আছে, প্রাণীকোষে আছে। তাহলে আঙ্গুলের মতো যে বাঁশগুলো আমরা পাই কোষ ঝিল্লিতে, প্রাণীকোষে, সেগুলাকে আমরা বলবো মাইক্রোভিলাই, খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা কি জানি কোষঝিল্লির বাইরে কি থাকে? কোষঝিল্লির বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর। কোষঝিল্লির বাইরে কি থাকে? কোষঝিল্লির বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এখানে এরকম মোটা কোষ প্রাচীর থাকে, এই যে দেখো মোটা কোষ প্রাচীর আছে, এরকম মোটা কোষ প্রাচীর আছে। উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে এরকম কোনো কোষ প্রাচীর নাই। তাহলে দেখো এই কোষ প্রাচীরের ব্যাপারটা, এটা শুধু কোথায় থাকে? এটা থাকে শুধু উদ্ভিদ কোষে। তাহলে উদ্ভিদ কোষে শুধু কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে শুধু কি থাকে? কোষ প্রাচীর থাকে। গেল। এরপরে আসো, যে ভিতরে আসো এবার। ভিতরে তাহলে দেখো তো, আমরা এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্লাস্টিড পাবো। সেজন্য উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এই প্লাস্টিডের মাধ্যমে। আর প্রাণী কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, প্রাণীরা, সেই জন্য এখানে কোনো প্লাস্টিড থাকবে না। দ্বিতীয় কথা, এখানে দেখো ভিতরে, এখানে কোনো সেন্ট্রিওল নাই, কিন্তু এখানে সেন্ট্রিওল থাকবে, মাথায় রাখবা। তাইলে প্রাণী কোষে কি থাকবে? প্রাণী কোষে থাকবে হচ্ছে সেন্ট্রিওল। তাহলে প্রাণী কোষে কি থাকবে? প্রাণী কোষে থাকবে হচ্ছে সেন্ট্রিওল। তাহলে এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে গেল, এখানে হচ্ছে সেন্ট্রিওলের কথা বললাম, এখানে বললাম সেন্ট্রিওলের কথা, আর এখানে বললাম আমরা প্লাস্টিডের কথা। কেমন? এখানে বললাম প্লাস্টিডের কথা। গেল। এখন আসো, তাহলে এই চারটা পার্থক্য হয়ে গেল। কি কি পার্থক্য আসো তো আরেকবার দেখে আসি আমরা। এইখানে এক নাম্বার পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। দুই নাম্বার পার্থক্য হচ্ছে যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে থাকে না। তিন নাম্বার পার্থক্য হচ্ছে প্রাণী কোষে মাইক্রোবিলাই থাকে, উদ্ভিদ কোষে থাকে না। চার নাম্বার পার্থক্য হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে আর উদ্ভিদ কোষে থাকে না। চারটা পার্থক্য গেল। এবার তুমি দেখো, এই যে এখানে উদ্ভিদ কোষে মাঝখানে, ঠিক মাঝখানে এরকম একটা বড় একটা কোষগহ্বর থাকে, যেটা আবার প্রাণী কোষে থাকে না। তাহলে দেখো তো, এখানে একটা বড় একটা কি আছে? কোষগহ্বর আছে, এই যে কোষগহ্বর, কোষগহ্বর আছে। তাহলে কোষগহ্বর এখানে দেখো তো, কোষগহ্বর এখানে কয়টা? একটা। বড় নাকি ছোট? বড়। এখন প্রাণী কোষে এরকম কোনো কোষগহ্বর থাকে না, বা আর মাঝে মাঝে থাকতেও পারে, সব সময় যে থাকবে না সেরকম না। থাকলে সেটা কিরকম হয়? থাকলে এটার বিপরীত হয়, এটা বড়, এগুলা ছোট, এবং এখানে একটা, এখানে অনেকগুলা। তাহলে এরকম ছোট ছোট কোষগহ্বর আছে, এই যে এগুলা কোষগহ্বর। তাহলে এগুলা যেগুলা দিলাম এগুলা হচ্ছে কোষগহ্বর, এগুলা কোষগহ্বর। তাহলে দেখো কোষগহ্বর, তাহলে কোষগহ্বর নিয়ে একটা আমরা পার্থক্য জেনে ফেললাম। কোষগহ্বর নিয়ে একটা আমরা পার্থক্য জেনে ফেললাম, 5 নাম্বার, এটা আমরা 5 নাম্বার বললাম। তাহলে পাঁচটা পার্থক্য লিস্ট তোমাকে জানতে হবে। তাহলে এখানে কোষ প্রাচীর প্লাস্টিড আছে আর এখানে নাই। এখানে মাইক্রোবিয়াল তোমার সেন্ট্রিওল আছে আর এখানে নাই। এখানে কোষগহ্বর আছে এবং সেটা বড় এবং একটি, এখানে কোষগহ্বর অনুপস্থিত থাকতে পারে, অথবা থাকলে ছোট ছোট অনেকগুলো হবে। তাহলে আমাদের এখান থেকে একটা এমসিকিউ ঢুকাই দিবে, সেটা কি? সেটা হচ্ছে প্রাণী কোষে কি কি অনুপস্থিত। তাহলে বলো প্রাণী কোষে কি কি অনুপস্থিত, বলো। প্রাণী কোষে, তাহলে প্রাণী কোষে থাকে না কি কি, বলো এবার আমাকে। যদি পরীক্ষায় দিয়ে প্রাণী কোষে কি কি থাকে না? 1 নাম্বার, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। 2 নাম্বার, প্রাণী কোষে প্লাস্টিড নাই। 3 নাম্বার, প্রাণী কোষে কোষগহ্বর নাই, থাকতে পারে কিন্তু সব সময় থাকবে না, তাহলে কোষগহ্বর নাই, এটাও আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমাদের বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে দে, তাহলে তুমি পারবা কিনা বলো তো। এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে এটা দিতে পারে, পরীক্ষায় এমসিকিউতে এটা দিতে পারে। তাহলে এটা ভালো করে শিখে ফেলবা। গেল। এরপরে আসো, এই যে তোমার এরপরের পৃষ্ঠায় আমরা চলে আসি। এখানে দেখো এবার, এখানে দেখো, তাহলে এখানে আমরা কি বলতেছি? যে 1 নাম্বারে দেখো, খেয়াল করো, যে আদিকোষ এবং প্রকৃত কোষ। তাহলে আদিকোষ মানে হচ্ছে যেটা নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, পরিপূর্ণ থাকবে না। প্রকৃত কোষ মানে যেটা নিউক্লিয়াস সুগঠিত থাকবে। এখন দেখো, তোমাকে তুমি কখন সুগঠিত বলবা? অন্যান্য 10 জন মানুষের যা যা আছে সবকিছু যদি তোমার থাকে, তাহলে তুমি বলবা তোমাকে পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ। কিন্তু দেখো, যে তোমার হয়তো একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, এরকম কোনো কিছু না থাকলে তাহলে তোমাকে আমরা পরিপূর্ণ বলতে পারবো না, সুগঠিত বলতে পারবো না। ঠিক সেম, একটা নিউক্লিয়াসকে আমরা কখন সুগঠিত বলবো? একটা নিউক্লিয়াসে যখন 5টা জিনিস থাকবে তখন এটাকে আমরা, 4টা জিনিস থাকবে তখন এটাকে আমরা সুগঠিত বলবো। কি কি জিনিস? এখানে নিউক্লিয়ার পর্দা থাকতে হবে, এই যে চারপাশে যে আবরণটা, এটা নিউক্লিয়ার পর্দা। এখানে এই যে গোল যেটা দিছে, এটা নিউক্লিওলাস, তাহলে এখানে নিউক্লিওলাস থাকতে হবে।
তারপরে এখানে আমরা যে সুতার মতো যে পেঁচানো অংশটা দিছি এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর এখানে আমরা যে তরল পদার্থগুলো দিছি, এই যে তরল পদার্থ যেগুলো দিছি এগুলোর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এক কথায় একটা নিউক্লিয়াসকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলবো কখন? চারটা জিনিস থাকলে: নিউক্লিয়ার পর্দা থাকলে, নিউক্লিওলাস থাকলে, ক্রোমাটিন তন্তু থাকলে, নিউক্লিওপ্লাজম থাকলে। এই চারটা জিনিস থাকতে হবে, থাকলে আমরা এটাকে পরিপূর্ণ বলবো। এবার বলো, এই নিউক্লিয়াসটা যদি পরিপূর্ণ হয়, তার আশেপাশে যে সাইটোপ্লাজম আছে সেটাও কি হবে? পরিপূর্ণ হবে, সুগঠিত হবে। তাহলে সেখানে কি কি থাকবে? সেখানে যা যা থাকা দরকার সবকিছু থাকবে। তাহলে এখানে সমস্ত অঙ্গাণু থাকবে। এই যে এখানে এখানে সাইটোপ্লাজমের সমস্ত অঙ্গাণু থাকবে। স্যার সমস্ত অঙ্গাণু মানে কি? এগুলো এতদিনে তুমি জানো, সায়েন্স পড়ছো যেহেতু। এই যে এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, এখানে এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, এখানে তোমার গোলজি বস্তু থাকবে, এখানে রাইবোজোম থাকবে, সবকিছু থাকবে। ক্লিয়ার? এখন এই যে আদিকোষ, তাহলে আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত হবে না, তাহলে এখানে নিউক্লিয়াসে যা যা চারটা জিনিস থাকার কথা থাকবে না। এখানে শুধু কি থাকবে? ক্রোমাটিন তন্তু থাকবে। এখানে শুধু কি থাকবে? দেখো এখানে শুধু থাকবে হচ্ছে, এখানে শুধু থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু। শুধু ক্রোমাটিন তন্তু থাকবে। তাহলে এখানে কি কি থাকবে না? নিউক্লিয়ার পর্দা থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না। কথা বুঝছো? তাহলে আবার বলো, আদিকোষের নিউক্লিয়াসে কি কি নাই? পরীক্ষায় আসলে বলো। নিউক্লিয়ার পর্দা নাই, নিউক্লিওলাস নাই এবং নিউক্লিওপ্লাজম নাই। ক্লিয়ার? এখন আসো, তাহলে এটা যেহেতু সুগঠিত নয়, এটা চারপাশে যে তোমার সাইটোপ্লাজম আছে সেটাও কি হবে না? সুগঠিত হবে না। তাহলে এখানে শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণুটার নাম কি জানো? সেই অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। তাহলে এখানে একটা সৌভাগ্যবান অঙ্গাণু থাকে, শুধুমাত্র একটা। তাহলে আদিকোষে একটা অঙ্গাণু থাকে, এটার নাম হচ্ছে রাইবোজোম। পরীক্ষায় আসবেই আসবে, পরীক্ষায় আসবেই আসবে। এই ধরনের এমসিকিউ আসলে তুমি না পারলে এটা দুঃখজনক। তাহলে এটা হচ্ছে রাইবোজোম, এই যে গেল। তাহলে শুধু রাইবোজোম থাকবে, এখানে সবকিছু থাকবে, এখানে শুধু রাইবোজোম থাকবে। এই জন্য দ্বিতীয় অধ্যায়ে পড়বা রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। কারণ এটা এখানেও থাকে, ওখানেও থাকে, আদি কোষও থাকে, প্রকৃত কোষও থাকে, মানে প্রত্যেকটা কোষে থাকে। গেল। এবার আমি তোমাকে আরেকটা ছোট পার্থক্য বলবো, সেটা কি জানো? এখানেও ক্রোমাটিন তন্তু আছে স্যার, এখানেও ক্রোমাটিন তন্তু আছে, তবে এদের মধ্যে আবার ছোট একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানো? এখানে দেখো এবার, এখানে ক্রোমাটিন তন্তু যেটা, সেটা চারপাশে নিউক্লিয়ার পর্দা না থাকার কারণে সাইটোপ্লাজমের সাথে মিক্স হয়ে গেছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি ক্রোমাটিন তন্তু সবসময় নিউক্লিয়াসে থাকে, কিন্তু আদিকোষের ক্ষেত্রে সেটা কোথায় অবস্থিত? এখন সাইটোপ্লাজমে অবস্থিত, কারণ এই যে নিউক্লিয়ার পর্দাটা নাই। এখানে তো নিউক্লিয়ার পর্দা আছে, তার মানে এটার অবস্থান কোথায়? নিউক্লিয়াস। গেল। এবার আসো, ক্রোমাটিন তন্তু যদি তুমি বিশ্লিষ্ট করো রাসায়নিকভাবে, এখানে তিনটা উপাদান থাকবে। ক্রোমাটিন তন্তুতে তুমি ডিএনএ পাবা, আরএনএ পাবা এবং প্রোটিন পাবা। এই প্রোটিনের একটা বিশেষ নাম আছে, এটা তুমি একবার শুনে রাখো, মনে রাখার দরকার নাই, হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন নিয়ে ক্রোমাটিন তন্তুটা গঠিত। তো এটা যেহেতু সুগঠিত নয়, তাহলে এখানে হিস্টোন প্রোটিনটা থাকবে না। কি থাকবে না বলো তো? হিস্টোন প্রোটিনটা থাকবে না। তাহলে ডিএনএ, আরএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে না। ক্লিয়ার? এবার আরেকটা ব্যাপার, এই যে আদিকোষ, আদিকোষ সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে? আদিকোষ সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে বলো? আদিকোষ সংখ্যা বৃদ্ধি করবে হচ্ছে, আদিকোষ সংখ্যা বৃদ্ধি করবে হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়। তাহলে এরা কোন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করবে বলো? দ্বিবিভাজন প্রক্রিয়ায়। তো স্যার দ্বিবিভাজন মানে কি স্যার? দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে দ্বিবিভাজনের আরেকটা নাম কি? অ্যামাইটোসিস। দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস। দ্বিবিভাজন মানে অ্যামাইটোসিস। তাহলে এরা অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন পদ্ধতিতে কি করবে? সংখ্যা বৃদ্ধি করবে। হ্যাঁ, গেল। আর এরা কি ভাবে করবে? এরা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে করবে আর কি। ক্লিয়ার? তাহলে এই পার্থক্যটা আমরা মোটামুটি জানছি। এখন দেখো তো, তুমি একটু আগে পড়ছো মনেরাটা কার অন্তর্গত? আদিকোষের অন্তর্গত। তাহলে মনেরা পর্বের বৈশিষ্ট্য যখন আসবে, হুবহু তুমি এই বৈশিষ্ট্যগুলা লিখে দিলে হবে। তাহলে আসো তো, এগুলো আমরা এখানে কি কি লিখছি একটু দেখি তো একবার। এক নাম্বার, এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, এখানে নিউক্লিয়াস সুগঠিত। দ্বিতীয় কথা, এখানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম নেই, আর ওখানে আছে। হ্যাঁ, অথবা এটা আমরা এভাবেও বলতে পারি, ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দায় আবৃত। কেন? কারণ এই যে নিউক্লিয়ার পর্দা আছে তো এখানে, আদিকোষে তো থাকবে না, তো এখানে আছে মানে হচ্ছে এখন ক্রোমাটিন তন্তুটা এটা দ্বারা আবৃত, এটা বোঝাচ্ছে। এবার আসো, ক্রোমাটিন তন্তু এখানে সাইটোপ্লাজমে থাকবে, এখানে থাকবে নিউক্লিয়াসে। আর এখানে তোমার হিস্টোন প্রোটিনটা একেবারেই থাকবে না, আর এখানে তোমার সবকিছু থাকবে। কেমন? আর এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আগে আমি স্টার দিয়ে দিছি, এখানে কি থাকে? রাইবোজোম থাকে শুধু। আর এখানে সমস্ত সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকবে। আর এদের সংখ্যা বৃদ্ধিটা কোন পদ্ধতিতে? এটাও পরীক্ষায় খুবই আসে, পরীক্ষায় আসবে দ্বিবিভাজন পদ্ধতিতে। আর ওরা হচ্ছে মাইটোসিস বা মিওসিস পদ্ধতিতে। তাহলে তোমাকে পরীক্ষায় দিলেও মনে করো যে তোমার মনেরা পর্বের প্রাণীরা, মনেরা পর্বের প্রাণীরা, তাহলে মনেরা পর্বের প্রাণীরা কোন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে বলো? কারণ মনেরা কি আদিকোষী। তাহলে দ্বিবিভাজন পদ্ধতিতে, পরীক্ষায় আসলে পারবা। তাহলে এই যে তোমার এই জিনিসটাও গেল। এরপরে আসলে আসো জনন। তাহলে আসো, আমরা বেসিক্যালি জনন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। তাহলে যৌন জননটা কি আগে সেটা একটু আমরা জানি। যৌন জনন মানে হচ্ছে জনন কোষের মিলন। তাহলে যৌন জনন মানে কোন কোষের মিলন? জনন কোষের মিলন। ওই যে তোমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথমের দিকে পড়ছো জনন কোষ, দেহ কোষ।
জননকোষকে আমরা ইংরেজিতে কি বলি? গেমিট। তাহলে জননকোষের মিলন না বলে আমরা এটা কিসের মিলন বলতে পারি? গেমিটের মিলন বলতে পারি, গেমিটের মিলন বলতে পারি, গেমিটের মিলন। অথবা এই যে জননকোষ বা গেমিট হচ্ছে দুই ধরনের। একটা 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 গেমিটের নাম হচ্ছে শুক্রাণু, আর একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা এটা তিন ভাবে বলতে পারি। কয়ভাবে বলতে পারি? তিন ভাবে। জননকোষের মিলন বলতে পারি, গেমিটের মিলন বলতে পারি, আবার বলতে পারি শুক্রাণু ডিম্বাণুর মিলন। তাহলে এখন আসো এখানে যদি আমরা একটু আগাই, শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন হয় এই ব্যাপারটাকে আমরা বলি নিষেক। এই ব্যাপারটাকে আমরা কি বলি বলো? এই ব্যাপারটাকে বলি আমরা নিষেক। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে নিষেক। তাহলে এই যে নিষেকের ফলে প্রথম যে কোষটা তৈরি হবে এটাকে বলবো হচ্ছে আমরা জাইগোট। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা জাইগোট। তাহলে এখন একটু তুমি চিন্তা করে বলো তো, জননকোষ হ্যাপ্লয়েড তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছো। তার মানে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড। তাহলে এন প্লাস এন মিলে জাইগোট কত এন হবে? 2n। ডিপ্লয়েড হবে। কেমন? তাহলে এক কথায় হ্যাপ্লয়েড জননকোষের মিলনের ফলে ডিপ্লয়েড কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। হইল। এরপরে আসো যে এই জাইগোটটা পরবর্তীতে এখানে থেমে থাকবে না, এই জাইগোটটা পরবর্তীতে কি সৃষ্টি করবে? ভ্রূণ সৃষ্টি করবে। তো এখন ভ্রূণ দুইভাবে সৃষ্টি হতে পারে। তাহলে যৌন জনন মানে অবশ্যই কি সৃষ্টি হবে বলো? যৌন জনন মানে অবশ্যই ভ্রূণ সৃষ্টি হবে। তাহলে দুইভাবে হবে। জাইগোট সরাসরি ভ্রূণ সৃষ্টি করে কি? কোন 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 রাজ্যে জানো? প্লান্টিতে। তাহলে প্লান্টির জনন কোন ধরনের বলো? প্লান্টির জনন কোন ধরনের? প্লান্টির জনন হচ্ছে যৌন জনন। এবং যৌন জনন প্রক্রিয়া তারা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। খুবই ইম্পর্টেন্ট কথা। আর এনিমালিয়ার ক্ষেত্রে, যে আমাদের প্রাণীদের ক্ষেত্রে, আমরাও যৌন জনন করি, ঠিক আছে? আমরাও যৌন জনন করি, আমরাও যৌন জনন করি। তবে আমাদের ভ্রূণ সৃষ্টি হওয়ার আগে আমাদের কি সৃষ্টি হয় জানো? ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তাহলে এখান থেকে সৃষ্টি হবে হচ্ছে প্রথমে ভ্রূণ স্তর। স্যার ভ্রূণ স্তর কি? আবার ভ্রূণ স্তর তখন তোমার দরকার নাই, আমি জাস্ট তাও তোমাকে একবার শোনায় রাখতেছি। ভ্রূণ স্তর হচ্ছে আমাদের কিছু ভ্রূণ স্তর সৃষ্টি হয়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এরকম কিছু ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তাহলে ঠিক সেম ভাবে এখানেও এরকম কিছু ভ্রূণ স্তর সৃষ্টি হবে। তাহলে এই একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে পরবর্তীতে ভ্রূণ স্তর থেকে একটা কিছু গঠিত হবে, ভ্রূণ গঠিত হবে। তাহলে পরীক্ষায় আসবে। তাহলে বলো, ভ্রূণ স্তর সৃষ্টি করা এটা কার বৈশিষ্ট্য? কোন রাজ্যের বৈশিষ্ট্য? অ্যানিমালিয়ার বৈশিষ্ট্য। ক্লিয়ার? ভ্রূণ স্তর মানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এরকম কিছু স্তর, হ্যাঁ, যেগুলা থেকে পরবর্তীতে অঙ্গগুলা সৃষ্টি হয়। এরপরে আসো এই যে এই প্লান্টটি যেটা, তাহলে প্লান্টের এই যৌন জননকে আমরা কি বলি? প্লান্টের যৌন জননকে আমরা কি বলি? এই যে যে যৌন জনন, এটাকে প্লান্টের যৌন জননকে আমরা কি বলি? প্লান্টের যৌন জননকে বলি হচ্ছে আমরা অ্যানাইসোগ্যামাস। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তাহলে লিখতে হবে প্লান্টের যৌন জনন কি? অ্যানাইসোগ্যামাস। ভুল করতে পারবা না পরীক্ষায়, এটা পরীক্ষায় আসবে। তাহলে যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, এটা কার বৈশিষ্ট্য বলো? পরীক্ষায় আসবে যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের কার বৈশিষ্ট্য? প্লান্টির বৈশিষ্ট্য। এবার আসো এই অ্যানাইসোগ্যামাসটা কাকে বলে আমাদের পরীক্ষায় দেয়। তাহলে এই অ্যানাইসোগ্যামাস কাকে বলে দেখো এবার। এই অ্যানাইসোগ্যামাস কাকে বলে? অ্যানাইসোগ্যামাস কাকে বলে? অ্যানাইসোগ্যামাস দেখো এবার, দেখো দেখো এটাকে আমি তিনটা শব্দে ভাগ করে ফেলতেছি। এন আইসু গ্যামাস। তাহলে তিনটা শব্দে ভাগ করে ফেলছি দেখো। তাহলে এখন এন আইসু গ্যামাস। তাহলে গ্যামাস মানে হচ্ছে গেমিট, এই যে জনন কোষ। আইসু মানে হচ্ছে একই। বায়োলজিতে মনে রাখবা, কোনো শব্দের শুরুতে যদি এ থাকে তাহলে সেটা নয় বুঝাবে, নেগেটিভ বুঝাবে। কেমন? তাহলে এখানে কি বোঝাচ্ছে বলো? একটা গেমিট আবার দুইটা, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা কি জানি? এমনি তোমরা কখনো দেখছো কিনা জানি না, ডিম্বাণুটা সবসময় এরকম গোলাকার হয় আর শুক্রাণুটা সবসময় কি হয়, রকম হয়, এই যে এরকম হয়। অথবা দুইটা দুই রকম হয়। উদ্ভিদের ক্ষেত্রে কি রকম হয়? উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার ডিম্বাণুটা হচ্ছে এরকম বড় হয় আর শুক্রাণুটা হচ্ছে ছোট হয়, এরকম। তাহলে এখানে বলো তো এবার, এই যে তোমার গ্যামাস বা গেমিটের মধ্যে দুইটা গেমিট কি একই রকম? না, একটা বড় আর একটা ছোট। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? গেমিট একই রকম নয় বলতে পারি। তাহলে গেমিট একই রকম নয়, এটাকে আমরা বায়োলজিক্যাল ভাষায় কি বলবো? অ্যানাইসোগ্যামাস। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যানাইসোগ্যামাস কি, আমরা কি বলবো? দুটি ভিন্ন প্রকৃতির গেমিটের মিলনকে অ্যানাইসোগ্যামাস বলা হয়। অথবা দুটা ভিন্ন প্রকৃতির জননকোষের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। কেমন? তাহলে এই জিনিসটা তুমি আশা করি পারবা। এরপর আসো যে যৌন জনন কি এবার। আচ্ছা, যৌন জনন আছে তাহলে দেখো, এই যে আদিকুশ বা মনেরা, তাহলে মনেরা কোন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করছে? দ্বিবিভাজন পদ্ধতিতে। তারপর এনিমালিয়া কোন পদ্ধতিতে করছে? যৌন জননের মাধ্যমে এবং ভ্রূণস্তর সৃষ্টি করে। আর তোমার প্লান্টে কিভাবে করছে? অ্যানাইসোগ্যামাস প্রকৃতির মাধ্যমে যৌন জনন করে করছে।
কেমন? আর আবার দেখো এখানে আমরা আরেকটা কথা বলবো, এই যে এরকম আরেক ধরনের যৌনজনন আছে যে যৌনজনের মধ্যে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। তাহলে খুব ইম্পর্টেন্ট, যে যৌনজনের মধ্যে এমনি যৌনজননে কি হওয়ার কথা বলো, এই যে যৌনজননে কি হওয়ার কথা, ভ্রূণ সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এমন একটা যৌনজনন আছে যেখানে ভ্রূণ সৃষ্টি হয় না। তাহলে সেই যৌনজননটাকে আমরা কি বলি? ভ্রূণ সৃষ্টি হয় না এরকম যৌনজননকে আমরা বলি কনজুগেশন। বলো কি বলি? কনজুগেশন। তাহলে ভ্রূণ সৃষ্টি হয় না এরকম যৌনজননকে আমরা কি বলবো? কনজুগেশন। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভ্রূণ সৃষ্টি হয় না এরকম যৌনজননকে কি বলা হয়? কনজুগেশন বলা হয়। কনজুগেশন বলা হয়। এবং এই যে ভ্রূণ সৃষ্টি হয় না এই এরকম যৌনজনন বা কনজুগেশন কারা করে? এটা করে হচ্ছে ওই যে প্রোটিস্টা যারা তারা, অর্থাৎ শৈবাল এটা করে। তাহলে এই জিনিসটা কারা করে? এই জিনিসটা করে হচ্ছে প্রোটিস্টা। এই জিনিসটা কারা করে? এই জিনিসটা করে হচ্ছে প্রোটিস্টা। তাহলে এই ব্যাপারটা কে করে? এই ব্যাপারটা করে হচ্ছে প্রোটিস্টা করে। খুব ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় আসবে যে কনজুগেশনের মাধ্যমে বা যৌনজনন করে কারা? প্রোটিস্টা। ভ্রূণ সৃষ্টি হয় না কাদের? প্রোটিস্টার। এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে গেল। বাকি আছে কি? প্রোটিস্টও পড়ে ফেললা তুমি, তোমার এর আগে মনেরও পড়ে ফেললা, প্লান্টি অ্যানিমালিয়া পড়ে ফেললা, আর বাকি আছে ফানজাই। তো পাঞ্জাই জনন করে হচ্ছে ওজন প্রক্রিয়ায়। তাহলে ওজন জনন, এটা তো জনন কোষের মাধ্যমে হয় যৌন জনন। তাহলে ওজন জনন কিসের মাধ্যমে হয়? স্পোরের মাধ্যমে হয়। বলো কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। স্পোর মানে রেণু। তো স্পোর হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে কি করে? ওজন জনন করে। তাহলে পরীক্ষায় যদি আসে স্পোরের মাধ্যমে কোন জনন হয়, এমসিকিউ আসলে ওজন জনন। গেমিটের মাধ্যমে বা জনন কোষের মাধ্যমে কোন জনন হয়? যৌন জনন। কেমন? এইগুলো এমসিকিউ আসলে এভাবেই আনসার করবা। দ্বিতীয় কথা, এই ওজন জননের মাধ্যমে বা স্পোরের মাধ্যমে এই যে কে তোমার ইয়া করে, বংশবৃদ্ধি করে? কে? ফানজাই। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি ফানজাই এটা করে। ফানজাই। তাহলে ফানজাই লিখে ফেললা তুমি। তাহলে এভাবে করে ফানজাই করবে। শেষ। এবার আসো জননাঙ্গ। এবার আসো, আমরা অনেক সময় কি করি জানি, না বুঝে পড়লে আমরা এগুলো বুঝি না। জননকোষ হচ্ছে যে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু। আর জননাঙ্গ মানে হচ্ছে শুক্রাণু যে অঙ্গটা তৈরি করবে সেই অঙ্গটার নাম। ডিম্বাণু যে অঙ্গটা তৈরি করবে সেটার নাম হচ্ছে তোমার ডিম্বাশয়। আর শুক্রাণু যে অঙ্গটা থেকে তৈরি হবে সেটা হচ্ছে শুক্রাশয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলোর নাম হচ্ছে জননাঙ্গ। এগুলোর নাম কি? জননাঙ্গ। আর জননকোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে জননাঙ্গ কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হবে পুংজননাঙ্গ আর একটা কি হবে? স্ত্রী জননাঙ্গ। এবার তুমি একটু চিন্তা করো, মনোযোগ দিয়ে একটু চিন্তা করো। তুমি একটু মনোযোগ দিয়ে চিন্তা করো যে তাহলে জননাঙ্গ, পুংজননাঙ্গ, ছেলে মানে এটা মানুষের ক্ষেত্রে পুংজননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রী জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয় মানুষের ক্ষেত্রে। তবে উদ্ভিদের ক্ষেত্রে তো এরকম থাকবে না। উদ্ভিদের ক্ষেত্রে কিছু এক্সট্রা নাম আছে, সুন্দর নাম আছে। উদ্ভিদের পুংজননাঙ্গ এটা ইন্টারে বইয়ে পড়বে, এখানে নাই। আমি তাও বলে দিচ্ছি, অ্যান্থেরিডিয়াম বলে। এটা আমি আর লিখতেছি না। তবে স্ত্রী জননাঙ্গের নাম লেখা আছে। তাহলে এই যে উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগুনিয়াম। বলো উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগুনিয়াম। উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নাম কি বলো? আর্কিগুনিয়াম। এটা পরীক্ষায় আসবে। তাহলে এই যে এখানে আসবে আবার প্লান্টি যেটা, তাহলে প্লান্টির স্ত্রী জননাঙ্গের নাম কি? তাহলে প্লান্টির যে স্ত্রী জননাঙ্গ সেই স্ত্রী জননাঙ্গকে আমরা কি বলবো? স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগুনিয়াম। তাহলে আর্কিগুনিয়াম সৃষ্টি কার বৈশিষ্ট্য? আর্কিগুনিয়াম সৃষ্টি হচ্ছে প্লান্টির বৈশিষ্ট্য। আর্কিগুনিয়াম সৃষ্টি কার বৈশিষ্ট্য বলো? আর্কিগুনিয়াম সৃষ্টি হচ্ছে প্লান্টির বৈশিষ্ট্য। আমি তোমাকে অনেক সুন্দর করে বলছি, কিন্তু তুমি এগুলা না বুঝলে হবে না। তাহলে এই জিনিসটাও তুমি বুঝতে পারবে। এবার আসো যে তুমি আর আরেকটা দুইটা কনসেপ্ট খেয়াল করো। যে তাহলে এবার দেখো ক্লোরোপ্লাস্ট নাই কাদের কাদের? পাঁচটা রাজ্যের মধ্যে কার কার ক্লোরোপ্লাস্ট নাই? যেমন মনের আদিকোষ, আদিকোষে রাইবোজোম ছাড়া কিছু থাকে না। তার মানে এখানে কি থাকবে না? মনেরাতে কি থাকবে না? মনেরাতে ক্লোরোপ্লাস্ট থাকবে না। গেল। এবার আসো প্রোটিস্টা এবং ফানজাই, এই যে এখানে লেখা আছে দেখো, ফানজাই বা ছত্রাকের মধ্যে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। তার মানে কোথায় ক্লোরোপ্লাস্ট নাই? এই যে ফানজাইতে ক্লোরোপ্লাস্ট নাই। 3 নাম্বার দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রাণী কোষে কি নাই? প্লাস্টিড নাই। তার মানে এনিমালিয়াতে প্লাস্টিড নাই। তাহলে প্লাস্টিড কার কার নাই বলো? প্লাস্টিড কার কার নাই? তাহলে প্লাস্টিড হচ্ছে এই তিনজনের নাই, মনেরা, ফানজাই এবং এনিমালিয়া। সেই জন্য তারা খাদ্য কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে? পারবে না। তো তারা কি করবে এখন? তাহলে তাদের খাদ্য গ্রহণ পদ্ধতিটা কি হবে? এই যে মনেরা খাদ্য গ্রহণ করবে অন্যজন থেকে। অন্যজন থেকে সে শুষে শুষে নিবে, শুষে শুষে খাবে। সেই জন্য বলবো আমরা এদের খাদ্য গ্রহণ পদ্ধতিতে হবে শোষণ পদ্ধতিতে। তাহলে শোষণ পদ্ধতিতে হবে, অ্যাবজর্পশন পদ্ধতিতে হবে। খুব ইম্পর্টেন্ট। তাহলে শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করবে। ফানজাই, তাহলে ফানজাইও তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে সেও কি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে বলো? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। তারপর এনিমালিয়া, যেটা এনিমালিয়াটা খাদ্যটা শোষণ পদ্ধতিতে না, সে খাদ্যটা গিলে গিলে খাবে।
তাহলে এখানে খাদ্য গ্রহণটা কি কোন প্রক্রিয়া হবে? গলাধঃকরণ প্রক্রিয়ায়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে খাদ্য গ্রহণ কোন প্রক্রিয়া হবে? গলাধঃকরণ প্রক্রিয়ায়। তাহলে এখানে খাদ্য গ্রহণটা কোন প্রক্রিয়া হবে? গলাধঃকরণ প্রক্রিয়ায়। এখানে খাদ্য গ্রহণটা হবে গলাধঃকরণ প্রক্রিয়ায়। তাহলে এবার একটু খেয়াল করো, এরা যেহেতু শোষণ পদ্ধতিতে অন্যজন থেকে খাবার গ্রহণ করতেছে, তাহলে এরা কিরকম হবে বলছিলাম আমরা? এরা হবে মৃতজীবী বা পরজীবী। দ্বিতীয় কথা, এরা, আমরা খাদ্য গলাধঃকরণ প্রক্রিয়া খাই, ভিন্ন জনের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, এই জন্য আমাদেরকে বলবে হেটারোট্রফিক। হেটারো মানে ভিন্ন। বায়োলজিতে কিছু শব্দের অর্থ তোমাকে অলওয়েজ মনে রাখতে হয়। হেটারো শব্দের অর্থ ভিন্ন। তাহলে আমরা যেহেতু অন্য জনের উপর নির্ভরশীল, ভিন্ন জনের উপর, সেই জন্য আমাদেরকে বলবে হেটারোট্রফিক। কি বলবে? হেটারোট্রফিক বা পরভোজী। হেটারোট্রফিক বা পরভোজী, এটা বলবো আমাদেরকে। তাহলে এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা, কেমন? এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে গেল, এই জিনিসটাও গেল। এবার এইখানে আমাদের আর কোথায় জানতে হবে? দেখো, দেহ। তাহলে মনেরা, এরা হচ্ছে, দেখো তুমি এখানে দেখো, আমি একটু যদি তোমাকে বলি, এই ব্যাপারটা যদি একটু বলি, এখানে দেখো যে সবচেয়ে অনুন্নত প্রাণী কারা জানো? মনেরা। তো মনেরা চেয়ে একটু উন্নত হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টা চেয়ে একটু উন্নত ফানজাই, ফানজাই থেকে একটু উন্নত হচ্ছে প্লান্টি, প্লান্টি এবং এনিমালি, এরা সবচেয়ে উন্নত আর কি। এরা দুজনেই সবচেয়ে উন্নত। তাহলে এখন দেখো, একটু খেয়াল করো, তাহলে মনেরা সবচেয়ে অনুন্নত। তাহলে এই যে যে দেহটা সবচেয়ে অনুন্নত, সেই দেহটা কি হবে? শুধু এক কোষই হবে। একটা কোষ নিয়ে একটা দেহ গঠিত হয়ে যাবে। তাহলে মনেরা পর্বের প্রাণীরা এক কোষী হয়। ধরো আমি তোমাকে এখানে একটা দেখাচ্ছি, এই যে এরকম আমি একটা দেহ আঁকলাম, এই যে এরকম একটা দেহ আঁকলাম, এটা এক কোষী, এক কোষে একটা দেহ আঁকলাম। তাহলে তারা কি করবে? এরকম একজন তো, তাহলে তারা দল বেঁধে থাকবে। হ্যাঁ, একজন তো মানে এক কোষী তো, তাহলে তারা কি করবে? অনেকগুলা জীব, এক কোষী জীব এরকম তারা দল বেঁধে থাকবে, এই যে দল বেঁধে থাকা আছে, এরকম একত্রে আছে। তাহলে এই যে দল বেঁধে থাকে, এটাকে আমরা বলি কলোনি। এই যে আমরা এটাকে ইংরেজিতে বলি কলোনি। তাহলে এটাকে বলবো আমরা কলোনিয়াল। কলোনিয়াল মানে দলবদ্ধ। তাহলে তারা একা তো, একজন একজন মানে এককোষী তো। তাহলে এককোষী হইলে তারা কি করবে? দলবদ্ধ হয়ে থাকবে, যে অনেকগুলো একসাথে থাকবে, কলোনি করে থাকবে। এবং দেখো তো এবার, এই যে তোমার এরা যেহেতু দল দল বেঁধে আছে, তাহলে এরা একটা নলের মতো মনে হচ্ছে না? তাহলে নল মানে হচ্ছে ফিলামেন্টাস, ফিলামেন্ট মানে নল। তাহলে এটাকে আমরা বলবো ফিলামেন্টাস। কি বলবো? এটাকে বলবো ফিলামেন্টাস। এটাকে বলবো আমরা ফিলামেন্টাস। এটাকে বলবো ফিলামেন্টাস, ফিলামেন্টাস। তাহলে দেখো, তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে মনেরা এটা অনুন্নত প্রাণী, তাহলে তাদের দেহটা একটা কোষ নিয়ে গঠিত হবে এবং অনেকগুলা কোষ, মানে এককোষী প্রাণীরা এরকম অনেকগুলা প্রাণীরা একসাথে দলবদ্ধ হয়ে থাকবে, কলোনি করে থাকবে। এবং এটা কলোনি করে থাকার ফলে এদেরকে একটা নলের মতো মনে হচ্ছে, ফিলামেন্টের মতো মনে হচ্ছে, সুতার মতো মনে হচ্ছে, নল বা সুতার মতো মনে হচ্ছে, এই জন্য এটাকে বলবো আমরা ফিলামেন্টাস। এরপরে আসো প্রোটিস্টা। তাহলে এরা যেহেতু একটু উন্নত হয়েছে, তাহলে এরা এককোষীয় হইতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। কেমন? আর এদের পাঞ্জায়, পাঞ্জায় দেহটাকে আমরা মাইসেলিয়াম বলি। খুবই ইম্পর্টেন্ট, মাইসেলিয়াম বলি। তাহলে ফাঞ্জাইয়ের দেহকে আমরা কি বলি? মাইসেলিয়াম। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এদের দেহকে বলবো আমরা মাইসেলিয়াম। মাইসেলিয়াম মানে সূত্রাকার দেহ, আমি দেখাই দিব, পরে দেখাই দিব। এরপরে আসো যে প্লান্টি এবং এনিমালিয়া, এরা দুইজনই বহুকোষী। এরা দুইজনই কি? বহুকোষী। এরও বহুকোষী, এরও বহুকোষী, কারণ উন্নত। তবে দুইজনের মধ্যে টিস্যুর মধ্যে একটু ভিন্নতা আছে। এটা, এরা বহুকোষী প্রাণী, তবে তাদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে এদের টিস্যুতন্ত্রটা কিরকম? এদের টিস্যুতন্ত্র হচ্ছে উন্নত। এই এমসিকিউটা ভুল করা যাবে না। এরা হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র থাকবে এখানে। আর এখানে থাকবে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র, জটিল টিস্যুতন্ত্র থাকবে, জটিল টিস্যুতন্ত্র থাকবে। তাহলে এই দুটা জিনিস, এই যে আমি যে জিনিসগুলা লিখে দিচ্ছি, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোথায়? প্লান্টিতে। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান কোথায়? অ্যানিমালিয়াতে। আর দেখো মাইসেলিয়াম কার? ফানজাইয়ের। এই কথাগুলা ভুল করা যাবে না, এগুলা পরীক্ষায় দিবেই দিবে, এবং ওই বৈশিষ্ট্যগুলা লেখার সময় এগুলা লিখতে হবে। তাহলে এখন উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কার? প্লান্টির। আর জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান কার? অ্যানিমালিয়ার। কেমন? তাহলে গেল। এরপরে আসো যে এবার আমরা বেসিক গুলো আমাদের ক্লিয়ার। ফলে এখন তুমি যখন এগুলা বৈশিষ্ট্যগুলা লিখবা না, দেখবা যে তোমার একদম সহজ লাগতেছে। যেমন আমার প্রথম আমার উদ্দীপকের প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল, বা প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল, দেখো যে প্রথম প্রশ্নটা ছিল, দেখো যে পি কোন রাজ্যের অন্তর্গত? পি। তাহলে পি হচ্ছে তোমার, দেখো আমরা এখানে যদি আগের স্লাইড গুলাতে চলে যাই, পি, এই যে পি, পি হচ্ছে কি? দেখো, পি হচ্ছে ফানজাই। তাহলে এখন আমরা ফানজাই যেটা, সেটাতে দেখি এবার। এই যে এটা। তাহলে এরা ফানজাই কিরকম?
প্রোক্যারিওটিক, তার মানে এরা প্রকৃত কোষী, তাহলে নিউক্লিয়াস সুগঠিত হবে। তো নিউক্লিয়াস সুগঠিত হলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এগুলা থাকবে। দেখো এগুলা পড়াই ফেলছে আমি আদি কোষ প্রকৃত কোষের পার্থক্যের সময়। তাহলে আবার বলো, আমি শৈবাল এবং ছত্রাকের একটা পার্থক্য পড়াইছি। তো ফানজাই মানে ছত্রাক, তাহলে এদের কি থাকে না? ক্লোরোপ্লাস্ট থাকে না, ফলে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে না। তাহলে এগুলো লিখতে হবে তোমাকে, বসে বসে এগুলো আমার সাথে লিখতে হবে, লিখলে তুমি পারবা। তারপর দেখো, তো যেহেতু তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে তারা খাদ্য আরেকজন থেকে কোন পদ্ধতিতে গ্রহণ করবে? শোষণ পদ্ধতিতে গ্রহণ করবে। যেহেতু আরেকজন থেকে গ্রহণ করতেছে, তারা মৃতজীবী বা কি হবে? পরজীবী হবে বলছি। এবং এরা একমাত্র কি করে? স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর ওজন জননের একক। তাহলে স্পোর কিভাবে? স্পোর কিসের মানে স্পোর, এই যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা কোন ধরনের? এটা ওজন জনন। তারপর এই যে আমরা পড়াইছি সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ফানজাই বা ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত ছত্রাকের। আর এদের দেহটা আমরা কি বলছি? মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম মানে সূত্রাকার দেহ। মাইসেলিয়াম মানে কি দেহ? সূত্রাকার দেহ। অনেক সময় তোমরা এগুলা বুঝবা না যে সূত্রাকার দেহ মানে কি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টারের বইয়ে আছে, তুমি ওখান থেকে দেখবা পরবর্তীতে। এই যে আমরা ইন্টার উঠলে তোমাদেরকে দেখাবো বা পড়াবো। এই যে এরকম এরকম কিছু সূত্রাকার দেহ থাকে, এই যে এরকম কিছু দেহ থাকে, এটাকে আমরা বলি সূত্রাকার দেহ। উপরের দিকেও এরকম, এই যে উপরের দিকেও এরকম তোমার সূত্রাকার অংশ থাকে, যেভাবে করে উপরের দিকেও থাকে, এরকম করে থাকে। এটাকেই বলি হচ্ছে আমরা সূত্রাকার দেহ। এটাই হচ্ছে মাইসেলিয়াম বলি আমরা, খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, তাহলে এটার উদাহরণ কি? ইস্ট, এই যে মাশরুম, পেনিসিলিয়াম, এগুলা পেনিসিলিয়াম শৈবালের নাম, সরি ছত্রাকের নাম, মাশরুম ছত্রাকের নাম, ইস্ট ছত্রাকের নাম। হ্যাঁ, তাহলে এগুলা, তাহলে এখানে আমাদের এটা দিতে পারে, এই এগারিকাসের যে চিত্রটা বা মাশরুমের যে চিত্রটা সেটা আমাদেরকে দিবে। এবার আসো দ্বিতীয় প্রশ্ন। তাহলে দ্বিতীয় প্রশ্ন বলছে কিউ রাজ্য বিশিষ্ট জীবটা, কিউ রাজ্য বিশিষ্ট জীবটা, এই যে কিউ, কিউ রাজ্য বিশিষ্ট যেটা, এই যে কিউ রাজ্য বিশিষ্ট যেটা, সেটার বৈশিষ্ট্য। তাহলে কিউ কি? এবার দেখে আসো, পি কিউ। তাহলে কিউতে কি ছিল? একটা বাঘ ছিল, তার মানে এনিমালিয়া। তাহলে এনিমালিয়ার বৈশিষ্ট্য লিখতে বলছে, এনিমালিয়ার বৈশিষ্ট্য লিখি এবার আমরা। তাহলে এদের দেহ কিরকম? এককোষী নাকি বহুকোষী? বহুকোষী। এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, পড়াইছি একটু আগে। তারপর নিউক্লিয়াস সুগঠিত হবে, কারণ এরা প্রোক্যারিওটিক। এদের তিনটা জিনিস থাকবে না, কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর। যেহেতু কোষ প্রাচীর না, সরি প্লাস্টিড নাই, তাহলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ফলে তারা অন্যজন থেকে খাদ্য গ্রহণ করে, হেটারোট্রপিক। এবং তারা খাদ্যটা কিভাবে গ্রহণ করে? গলাধঃকরণ প্রক্রিয়া। এবার এদের যৌন জনন ঘটে, এবং কি সেটাতে তোমার কি সৃষ্টি হয়? ভ্রূণস্তর সৃষ্টি হয়। কেমন? তারপর হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষ হতে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে, যেগুলোর কনসেপ্ট সব তোমাকে পড়াই আসছে। যৌন জননের জন্য তোমার কি লাগবে? জনন কোষ লাগবে। তো জনন কোষ হ্যাপ্লয়েড হয়, এবং সেগুলা নিষেকের ফলে জাইগোট তৈরি করে, যেটা ডিপ্লয়েড হয়। সেই জন্য বলা হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষ থেকে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। আর যৌন জনন ঘটে আমরা পড়াইছি। তারপর হচ্ছে এখানে ভ্রূণস্তর সৃষ্টি হয়, এটাও পড়াইছি। এবার চলে আসো যে উদ্দীপকে আর যেটা, সেটা কি? তাহলে আরটা কিসের চিত্র ছিল বলো তো? আর চিত্র ছিল কিসের? আর চিত্র ছিল হচ্ছে, এই যে আর চিত্র ছিল হচ্ছে তোমার অ্যামিবার। তাহলে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তাহলে এখন আসো, এই যে এটা, তাহলে এটা কি? এই যেটা হচ্ছে প্রোটিস্টা। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রোটিস্টা। এটা কি? এটা হচ্ছে প্রোটিস্টা। তাহলে আমরা আর যেটা, এটা এখানে লিখে দিচ্ছি, অনেকে আবার পারবা না। তাহলে এটা হচ্ছে প্রোটিস্টা, এটা হচ্ছে প্রোটিস্টা। এর আগেরটা গুলো গুলো লিখে দিই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এনিমালিয়া। তারপরে এর আগেরটা লিখে দিই, এটা কি? এটা হচ্ছে ফানজাই। তাহলে এখন আসো প্রোটিস্টা। প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো একটু দেখো তো, প্রোটিস্টার বৈশিষ্ট্য কিরকম? প্রোটিস্টার বৈশিষ্ট্য দেখো। তাহলে এদের দেহ এককোষীয় হইতে পারে। এককোষীয় হলে সেটা কি হবে? একক, মানে এককোষীয় হলে সেটা কি থাকবে? এককোষীয় হলে সেটা থাকবে হচ্ছে, দেখো এককোষী থাকলে এই যে দেখো এককোষী থাকলে সেটা কি হবে? এককোষী থাকলে সেটা কলোনি করে থাকবে, হ্যাঁ, দলবদ্ধ হয়ে থাকবে, এবং কি হবে? ফিলামেন্টাস থাকবে। আর যদি বহুকোষী হয় তারা সিঙ্গেল সিঙ্গেল থাকবে, এটা বলতেছে। অত বেশি দরকার নাই। এবার আসলে এটা নিউক্লিয়াস কি? সুগঠিত। যেহেতু এরা প্রকৃত কোষী, এদের ক্রোমাটিন তন্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে। এদের যেহেতু প্রকৃত কোষী, তাহলে ডিএনএ, আরএনএ, প্রোটিন এগুলো সবগুলা থাকবে ক্রোমাটিন তন্তুতে। এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে, আমরা বলছিলাম শৈবালের মধ্যে, ফলে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে। এবার আসো তাদের যৌন জননটা কিভাবে হয়? একটা বিশেষ প্রক্রিয়া হয়, এটার নাম কনজুগেশন, এবং এখানের মধ্যে কোনো ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ গঠিত হয় না। তাহলে খুবই ইম্পর্টেন্ট। এদের কোষপ্রাচীর কি নির্মিত করে? সিসেলুলোজ নির্মিত। আর সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার। এবার আসো এদের উদাহরণ কি? এমিবা, প্যারামাইসিয়াম এবং শৈবাল। আমাদের উদ্দীপকে যে চিত্রটা আছে সেটা কার চিত্র? এমিবার চিত্র। তাহলে তোমাকে এমিবার চিত্র না দিয়ে এই চিত্রটা দিতে পারে। এটা হচ্ছে কিসের চিত্র? শৈবাল বা ডায়াটমের চিত্র।
তোমাকে এমিবার চিত্র না বসে এটাও বসায় দিতে পারে পরীক্ষায়, তাহলে তুমি খেয়াল রাখবে, এটা চিনতে হবে তোমাকে। এরপরে আসো এস, কোন রাজ্য? তাহলে এস হচ্ছে তোমার কি ছিল? এস ছিল হচ্ছে তোমার একটা উদ্ভিদের ছবি ছিল, একটা বট গাছের ছবি ছিল। তাহলে এটা কোন রাজ্যের অন্তর্গত হবে বলো? এটা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্গত। তাহলে এটা হচ্ছে প্লান্টি। এটা কি? এটা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্গত। তাহলে আবার একটু খেয়াল করো, তাহলে প্লান্টির যে বৈশিষ্ট্যগুলা, তাহলে এরা দেহ বহুকোষী, ঠিক আছে। কোন ধরনের টিস্যুতন্ত্র থাকবে? উন্নত টিস্যুতন্ত্র। যেহেতু প্রকৃত কোষ নিউক্লিয়াস গঠিত হবে, তাহলে যেহেতু উদ্ভিদ কোষ, তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। ফলে তারা কি করতে পারবে? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। এবার তাদের জনন কোন ধরনের পড়াছি আমরা? অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেটের মিলন। এখানে লিখে দিচ্ছি আমি সুন্দর করে। এখানে ভ্রূণ স্তর সৃষ্টি হয় না, তবে কি সৃষ্টি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ সৃষ্টি হয় না কোথায়? প্রোটিস্টাতে। বলছি আমি। স্ত্রী জননাঙ্গের নাম আছে খুব সুন্দর করে একটা, আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। তাহলে এগুলো তোমাকে লিখে লিখে একটু পড়তে হবে, তাহলে তুমি পারবা। একদম সহজ, তুমি চেষ্টা করতে হবে তোমাকে। এরপরে আসো, এরপরেরটা আসো। এরপরে যেটা, এটার নাম কি? দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া ছিল। তাহলে ব্যাকটেরিয়া কোন আহ রাজ্যের? ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের। তাহলে এটাই সবচেয়ে ইজি লাগবে তোমার, কারণ এটা তো হুবহু আদিকোষের বৈশিষ্ট্যগুলা। আদিকোষী, এটা আদিকোষী রাজ্য, এই জন্য। তাহলে দেখো, এরা দেহ এককোষী, কলোনিয়াল বা ফিলামেন্টাস পড়াইছি। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লিওপ্লাজম নেই। তাহলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস নেই। গেল। এরপর আসো যে এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে শুধু কি থাকবে? রাইবোজোম। এখানে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড এগুলা কিছুই থাকবে না। কেমন? তাহলে শোষণ পদ্ধতিতে তারা কি করবে? খাদ্য গ্রহণ করবে। কেমন? ভালো করে খেয়াল করবা। এবং দ্বিবিভাজন পদ্ধতিতে তারা কি করে? সংখ্যা বৃদ্ধি করে। এগুলো সব পরে আসছি আমি। দুইটা উদাহরণ আছে এটার। একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চিত্র না দিয়ে তোমাকে নীলাভ সবুজ শৈবাল বা নষ্টকের চিত্র দিতে পারে। এটা হচ্ছে এটা, এই চিত্রটা এটা দিতে পারে তোমাকে। এবার একটু খেয়াল করো। তাহলে ব্যাকটেরিয়া তো আদিকোষী। আদিকোষী মানে হচ্ছে তাদের কি থাকবে না? তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে না। ফলে তারা শোষণ পদ্ধতিতে কি করবে? খাদ্য গ্রহণ করবে। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, দেখছো শৈবাল নামের মধ্যে আছে, নামে বংশের পরিচয়। শৈবাল আছে, তাহলে আমরা জানি শৈবাল মানেই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বা ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ। তাহলে যেহেতু নীলাভ সবুজ শৈবাল, তাহলে এটা এটা আবার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে এই জন্য বলতেছে ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে তার কিছু কিছু সদস্য, তাহলে কিছু কিছু সদস্য বলতে কাকে ইন্ডিকেট করতেছে বলো? শৈবালকে। কিছু কিছু সদস্য কি করতে পারে? আবার ফটোসিনথেসিস প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা গেল। তাহলে আমরা আবার বলতেছি এগুলো হচ্ছে হুবহু হচ্ছে আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে তোমার প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে যেটা দিবে দেখ, তুমি পারবা অন্তত। এবার আসো এস, পি থেকে উন্নত। তাহলে এসটা কি, পিটা কি বলো? এবার এসটা কি এবং পিটা কি? তাহলে বলো এসটা কি এবং পিটা কি? তাহলে আসো, এসটা কি এখানে? তাহলে আসো, এসটা কি পিটা কি দেখো। এসটা কি এবং পিটা কি? তাহলে দেখো, এসটা হচ্ছে কই? এসটা হচ্ছে প্লান্টি। এসটা কি? এসটা হচ্ছে প্লান্টি। আর পিটা কি? পিটা হচ্ছে ফানজাই। তাহলে এখানে এসটা কি? তাহলে এসটা হচ্ছে, খেয়াল করো। তাহলে এখানে এসটা হচ্ছে, খেয়াল করো। এসটা হচ্ছে, তাহলে এসটা হচ্ছে কি এখানে? প্লান্টি। আর পিটা কি বলতো? পিটা আমরা কি বলছি? পিটা হচ্ছে ফানজাই। পিটা কি? এটা হচ্ছে ফানজাই। এই ধরনের প্রশ্নগুলা দিলে আমরা অনেক সময় আনসার করতে পারি না। এই ধরনের প্রশ্নগুলা দিলে আমরা অনেক সময় আনসার করতে পারি না। তাহলে এটা হচ্ছে ফানজাই, খেয়াল করে, এটা হচ্ছে ফানজাই। তাহলে ফানজাই এটা থেকে উন্নত, আমাদেরকে সেটা বলতে হবে। আর এটা হচ্ছে প্লান্টি। তাহলে আসো, এটা এটা থেকে উন্নত কিভাবে সেটা একটু আমরা বলি। এটা এটা থেকে উন্নত কিভাবে সেটা একটু বলি আমরা। যেমন 1 নাম্বার প্লান্টি যেটা, তাহলে প্লান্টি এটা কি হবে দেখো, খেয়াল করো। প্লান্টি যেটা, সেটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। প্লান্টিতে ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এটা উন্নত। আর আমরা ফানজাইতে কি জানি? ফানজাই হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটাতে ক্লোরোপ্লাস্ট নেই, যেটাতে ক্লোরোপ্লাস্ট নেই। আর প্লান্টিতে ক্লোরোপ্লাস্ট আছে, আর ফানজাইতে ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে এটাতে ক্লোরোপ্লাস্ট নেই। তাহলে একটা একটা বৈশিষ্ট্য বা একটা পার্থক্য উন্নত আমরা দিয়ে বুঝলাম যে মোটামুটি এটা থেকে এটা উন্নত।
তাহলে এটা 1 নাম্বার, 1 নাম্বার গেল। 2 নাম্বার, তাহলে এরা যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে তাহলে খাদ্য তৈরি করতে পারে, লিখে ফেলা সুন্দর করে, খাদ্য তৈরি করে। তাহলে এরা খাদ্য তৈরি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, আর এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে খাদ্য তৈরি করতে পারে না। তাহলে তুমি গুছাই সময় থাকলে আরো সুন্দর করে লিখবা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শেষ, এভাবেও লিখতে পারো। এরপর আসো, যেহেতু এরা খাদ্য তৈরি করতে পারে তাহলে এরা কি হবে, এরা হবে স্বভোজী। এরা কি হবে, এরা হবে স্বভোজী। আর এরা কি হবে তাহলে বলো, এরা হবে মৃতজীবী বা, পড়াইছি আমি, মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী বা কি হবে, এরা মৃতজীবী বা কি হবে, পরজীবী হবে। গেল। এরপর আসো 4 নাম্বার। 4 নাম্বার, যে এরা এরা কি করবে, এরা কিভাবে বংশবৃদ্ধি করবে বলো। এরা হচ্ছে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করবে, তাহলে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। আর এরা কিভাবে করবে বলছিলাম বলো, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, যেটা একটা যৌন জনন। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা উন্নত, এটা থেকে এটা উন্নত, এটা থেকে এটা উন্নত, এটা থেকে এটা উন্নত। তারপর 5 নাম্বার, দেখো আমি বলছি যে শৈবাল এবং ছত্রাক এরা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ফলে এদের কোনো পরিবহন টিস্যু থাকে না। তাহলে এদের দেখো, খেয়াল করো, এদের হচ্ছে পরিবহন টিস্যু নেই। এদের কি নেই, পরিবহন টিস্যু নেই। দেখছো, এই কথাটা এই জন্যই পড়াইছিলাম। আর এদের পরিবহন টিস্যু আছে। তাহলে এভাবে তুমি অন্তত এরকম 5টা যদি তুমি আহ পার্থক্য বা তুলনা করতে পারো, এটা থেকে এটা উন্নত প্রমাণিত হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা আসলে তুমি এভাবে আনসার করবা, কেমন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায়, এগুলো পরীক্ষায় দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, এবার আসো এরপরের প্রশ্নে আসো। যে বলতেছে, এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে পি এবং কিউ, এই দুজনের মধ্যে কে উন্নত জিজ্ঞেস করতেছে আমাদের। এখন আসো, পি কিসের চিত্র ছিল, বা দেখো তো উদ্দীপকের মধ্যে পি কিসের অংশ ছিল। পি অংশ ছিল হচ্ছে ফানজাইয়ের, আর কিউ অংশ ছিল অ্যানিমালিয়ার। তাহলে ফানজাই এবং অ্যানিমালিয়ার মধ্যে কে উন্নত, সেটা বলতেছে। অবশ্যই অ্যানিমালিয়া উন্নত, কিভাবে আমরা সেটা বলে দিব। তাহলে আসো, পি, তাহলে পি মানে হচ্ছে, এখানে পি মানে হচ্ছে ফানজাই। গেল। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে অ্যানিমালিয়া। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে অ্যানিমালিয়া। আচ্ছা, এখন আসো এখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এটা ফানজাই, আর এটা হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে দুটার মধ্যে কে উন্নত? অবশ্যই অ্যানিমালিয়া উন্নত। তাহলে কেন উন্নত আমরা সেটা একটু বলি। তাহলে এদের দেহটা কিরকম বলো, এদের দেহটা কিরকম, এদের দেহ এককোষী। এদের দেহ হচ্ছে এককোষী, মাইসেলিয়াম। মাইসেলিয়াম। এবার বলো, এদের দেহটা কিরকম, বলো এদের দেহটা কিরকম। এদের দেহ নিশ্চয়ই বহুকোষী, তাহলে এটা উন্নত হবে। বহুকোষী। আরো জানি আমরা কোন ধরনের টিস্যুতন্ত্র, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, কেমন? তাহলে এবার আসো, এটা থেকে এটা প্রমাণিত হলে এটা উন্নত। আরো বসে আরো দিতে পারি আমরা, আর কি বলবো, যে এরা হচ্ছে স্পোরের মাধ্যমে, এরা হচ্ছে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। একটু আগে পড়াইছি হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। তাহলে এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। আর এরা কিভাবে বংশবৃদ্ধি করবে, যৌন জননের মাধ্যমে। তাহলে অবশ্যই অযৌন জনন থেকে যৌন জনন উন্নত। তাহলে এরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। আবার আসো, এরা স্পোরটা কোন ধরনের? হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। খেয়াল করো, এবার দেখো, এরা যৌন জননের জন্য হ্যাপ্লয়েড কি উৎপন্ন করে? গেমিট উৎপন্ন করে। তাহলে এরা হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, আর এরা হ্যাপ্লয়েড কি উৎপন্ন করে? গেমিট বা শুক্রাণু নির্মাণ উৎপন্ন করে। তাহলে হ্যাপ্লয়েড গেমিট উৎপন্ন করে। তাহলে এটাও একটা পার্থক্য। তাহলে স্পোরের চেয়ে অবশ্যই গেমিট উন্নত হবে, তাহলে এই জন্য হচ্ছে এটা উন্নত বৈশিষ্ট্য। এবার আসো 4 নাম্বার। দেখো, এরা ভ্রূণ স্তর সৃষ্টি করে না। এরা কি কোনো ভ্রূণ স্তর সৃষ্টি করে? করে না। তাহলে আমরা বলতে পারি এরা ভ্রূণ স্তর সৃষ্টি করে না। আর অপরপক্ষে অপর দিকে ওরা ভ্রূণ স্তর সৃষ্টি করে, তাহলে এটা উন্নত। তাহলে এরা ভ্রূণ স্তর সৃষ্টি করবে, ভ্রূণ স্তর সৃষ্টি করে, তাহলে ভ্রূণ স্তর সৃষ্টি করবে, তাহলে এই জন্য এটা উন্নত হবে। কেমন? তারপর আসো যে এরা শোষণ পদ্ধতিতে কি করে বলো? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে শোষণ পদ্ধতিতে তারা কি করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর এনিমালিয়া কি করে বলো? তাহলে এনিমালিয়া হচ্ছে গলাধঃকরণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, গলাধঃকরণ। তাহলে এখানে খাদ্য গ্রহণ কি? গলাধঃকরণ। তাহলে গলাধঃকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে। তাহলে এভাবে আমরা এটা বলে ফেলতে পারি, এভাবে করে বলে ফেলতে পারি যে যে কোনটা উন্নত। তাহলে এটা উন্নত, এখন বোঝাই যাচ্ছে এটা উন্নত। তাহলে এভাবে করে তুমি এই প্রশ্নটা আনসার করতে পারবা। এটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। কেমন? তাহলে এই দুইটা প্রশ্ন ভালো করে দেখবা। এরপর আসো টি এবং এস। তাহলে টি কোনটা, এস কোনটা? তাহলে ওখানে চলে আসো এবার। তাহলে দেখো, পি কিউ আর এস টি। তাহলে এস এবং টি এই দুটার মধ্যে কোনটা? তাহলে আসো এখানে একবার দেখে আসি তাও আমরা, এস কোনটা টি কোনটা। তাহলে এস হচ্ছে প্লান্টি, আর টি হচ্ছে কোনটা? মনেরা। তাহলে প্লান্টি এবং মনেরা এই দুটার মধ্যে তবে বেসিক পার্থক্য কোথায়? মনেরা হচ্ছে আদিকোষী আর এরা হচ্ছে প্রকৃতকোষী। তাহলে শেষ। তাহলে এটা দিয়ে তুমি বুঝে গেলা যে কোনটা উন্নত হবে। প্রকৃতকোষীটাই উন্নত হবে, তাই না? তাহলে এখানে এবার বলো। তাহলে তাহলে দেখো, টি হচ্ছে কোনটা? টি হচ্ছে মনেরা। তাহলে এটা হচ্ছে মনেরা। আর এটা কোনটা? এটা হচ্ছে প্লান্টি। তাহলে এখানে তুমি আবার কি করবা? মনেরা এবং প্লান্টির মধ্যে তুমি পার্থক্য কোথায় খুঁজবা, দেখো। তাহলে মনের এবং প্লান্টের মধ্যে পার্থক্যটা কোথায়? মনের এবং প্লান্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে আদি কোষ প্রকৃত কোষের মধ্যে। তাহলে তুমি কি বলবা? তাহলে এখানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর ওখানে নিউক্লিয়াস সুগঠিত। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর এখানে নিউক্লিয়াস সুগঠিত। তারপর এই যে এখানে তোমার কি কি নাই সেগুলো তোমরা জানো। এখানে হচ্ছে তোমার এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এটা তুমি লিখে ফেলবা। আমি আর বলতেছি না। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো এখানে থাকবে না, আর এখানে থাকবে, এখানে থাকবে, এই পাশে থাকবে। তাহলে গেল। এবার আসো যে এরা ওই যে পার্থক্যটা, হুবহু পার্থক্যটা লিখে দিলে হবে। এবার এরা এদের তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে শুধু রাইবোজোম থাকে, এখানে সমস্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। 4 নাম্বার, এরা তোমার শোষণের মাধ্যমে তোমার কি করে? খাদ্য গ্রহণ করে, আর এরা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এটা তুমি বলতে পারো। 5 নাম্বার, এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় কি করে? সংখ্যা বৃদ্ধি করে। এরা হচ্ছে তোমার তোমার প্লান্টটি কিভাবে করে? যৌন জননের মাধ্যমে আমরা পড়াইছি। যৌন জননের নাম কি ছিল? অ্যানাসোফাস। তাহলে যৌন জনন বা অ্যানাসোফাসের মাধ্যমে খাদ্য, সরি, বংশবৃদ্ধি করে, সেটা তুমি বলবা। কিভাবে করে তুমি এই যে পার্থক্যটা বা কোনটা উন্নত সেটা বলে ফেলবা। কেমন? এরপরের প্রশ্নটা দেখো তো। এরপরের প্রশ্নটা হচ্ছে কিউ এবং এস। কিউ এবং এস, এরপরের প্রশ্নটা হচ্ছে কিউ এবং এস। তাহলে কিউ কি? পি কিউ আর এস, কিউ হচ্ছে
বাঘের ছবি ছিল, তাহলে কিউ হচ্ছে অ্যানিমালিয়া, তাহলে কিউ হচ্ছে এখানে অ্যানিমালিয়া, কিউ হচ্ছে এখানে কি অ্যানিমালিয়া, কিউ হচ্ছে অ্যানিমালিয়া। আর এস কি, এস হচ্ছে প্লান্ট, এস কি, এস হচ্ছে প্লান্ট, এস হচ্ছে প্লান্ট। তাহলে অ্যানিমালিয়া এবং প্লান্টের মধ্যে যদি পার্থক্য তোমাকে লিখতে বলে তাহলে তুমি কি লিখবা? তাহলে ওই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা লিখলে হবে। তাহলে তাহলে কি লিখতে পারো তুমি? পার্থক্যটা লিখলে হবে এক নাম্বার কি লিখতে পারো? এখানে জটিল টিস্যুতন্ত্র, এক নাম্বার লিখতে পারো এখানে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আর এখানে কি লিখতে পারো তুমি? এখানে লিখতে পারো হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ঠিক আছে, তাই না? এরপরে আবার বলো এখানে ক্লোরোপ্লাস্ট আছে অ্যানিমালিয়াতে নাই, আর কি নাই বলো তো? একসাথে সব বলে দেবো, এখানে আর কি নাই? এখানে হচ্ছে কোষ প্রাচীর নাই, এখানে আর কি নাই বলো? এখানে কোষ গহ্বর নাই, কি নাই? কোষ গহ্বর নাই, এখানে কি নাই? কোষ গহ্বর নাই। তাহলে আমরা এগুলা সবগুলা পয়েন্ট আকারে লিখতে পারি, কোষ গহ্বর নাই। কেমন? তাহলে এখানে দেখো ঠিক সেম, এখানে আছে, তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট আছে। তারপর এখানে হচ্ছে তোমার কোষ প্রাচীর আছে, এখানে হচ্ছে আর হচ্ছে কোষ গহ্বর আছে। তারপর দেখো এখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, তাহলে এখানে কি হয় না? ফটোসিনথেসিস হয় না, সালোক সংশ্লেষণ হয় না। তাহলে আমরা লিখতে পারি না এখানে কি হয় না? ফটোসিনথেসিস হয় না। আর এখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এটাতে ফটোসিনথেসিস হয়, এটাতে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস হয়। আর এখানে দেখো খুব সুন্দর একটা পার্থক্য পড়াইছিলাম, এটাতে ভূমস্তর সৃষ্টি হয়। আর এটাতে ভ্রূণ সৃষ্টি হয় পড়াইছিলাম, এটাতে কি সৃষ্টি হয়? এটাতে সৃষ্টি হয় হচ্ছে ভ্রূণ। তাহলে দেখো আমরা অনেকগুলো পার্থক্য বলছি, দেখো ওইগুলো তুমি পরীক্ষায় আশা করি লিখতে পারবে। জটিল উন্নত দুষ্কর। আর এখানে ভ্রূণস্তর সৃষ্টি হয়, কারণ ভ্রূণ সৃষ্টি হয়। আর এখানে তিনটা জিনিস থাকে না, মানে থাকে ফটোসিনথেসিস হয় না যেহেতু ক্লোরোপ্লাস্ট হয়, এখানে ফটোসিনথেসিস হয় যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে। এভাবে করে তুমি এটা পড়াটা বলতে পারবে, কেমন? তাহলে এই যে আমাদের মোটামুটি হচ্ছে সবগুলা প্রশ্ন সলভ হয়ে গেছে, দেখো সবগুলা প্রশ্ন সলভ হয়ে গেছে। তাহলে আশা করি তুমি পারবে, কেমন? আশা করি তুমি পারবে।